হ্যালো এসএসএম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি, মোহাম্মদ আবু তালেব। আজ আমরা শিখব টেবুলার ছক। টেবুলার ছকটা আমরা কিভাবে খুব সহজেই মনে রাখতে পারি, টেবুলার ছকটা আমরা কিভাবে খুব সহজভাবে করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। টেবুলার ছক করতে গেলে কি কি জানতে হবে, কি কি না জানলে আমরা টেবুলার ছক করতে পাবো না, সকল বিষয়ে কথা বলবো। যারা আজকের এই ভিডিওটি না দেখে এর পরের ভিডিওগুলো দেখবা, তারা বিশ্বাস করো খুব বেশি একটা নাও বুঝতে পারো, তবে বুঝবা। তবে আজকের ক্লাসটি হলো টেবুলার ছকের একদম বেসিক ক্লাস। আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা বিগত বছরের প্রশ্ন লেখা। এই প্রশ্নের আলোকে আমরা ম্যাথটা সলভ করব। আমরা জানি যে টেবুলার ছক করতে গেলে আমাদেরকে প্রথমেই জাবেদা করতে হয়। যারা জানি না, প্রসেসটা শিখে নাও। আমরা যদি টেবুলার ছক করতে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম জাবেদা জানতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া জাবেদা জিনিসটা কি? জাবেদা যদি তুমি করতে না পারো, খুব সহজেই একদম পানির মতো করে দেখা মাত্র যদি বলে দিতে না পারো, তাহলে আমি অনেকগুলো জাবেদা সংক্রান্ত ভিডিও নিয়েছি, ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখে আসো। ওকে, তাহলেই তোমরা জাবেদাগুলো পেয়ে যাবা। কারণ এখানে যদি আমি আবার জাবেদা এক্সট্রাভাবে শিখাইতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। সো আমরা যেহেতু জাবেদা নিয়ে ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো দেখে এসে তারপর টেবুলার ছকে আসবা। তাহলে আসো আমরা একটু ম্যাথটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার এক্স 1 জানুয়ারি 2024 তিনি নগদ 1,50,000 টাকা, আসবাবপত্র 20,000 টাকা এবং ঋণ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। তার মানে একজন ব্যক্তি এক্স, তিনি নগদে নিচে 1,50,000, আসবাবপত্র 20,000 এবং ঋণ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তারপর আরও কিছু ঘটনা ঘটছে, অনেকগুলা ঘটনা ঘটার পর এখন আমাদেরকে প্রশ্নে বলেছে টেবুলার ছক বা এ ইকুয়াল এল প্লাস ওই প্রস্তুত করো। এখন এটা আমরা কিভাবে করব? এটা করতে গেলে আমি প্রথমেই বলে আসলাম যে জাবেদা জানতে হবে। এখন জাবেদাগুলো আমরা করে নেই, যেহেতু এটা একদম প্রি বেসিক ক্লাস, একদম শূন্য থেকে শুরু হয়েছে, সেজন্য ভিডিওটা একটু সময় লাগবে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। যারা এখানে একদমই বুঝো না তাদের জন্য আজকের ক্লাসটা পানি পান্তা হয়ে যাবে। একটু দেখো, আমরা প্রথমেই প্রত্যেকটাই জাবেদা দিব। দেখো, জাবেদা আমাদেরকে সর্বপ্রথম, যেহেতু আমরা কিছুই পারি না বর্তমানে, এই কারণে আমরা জাবেদাগুলো এক্সট্রাভাবে একটা খাতা মানে একটা পেজে লিখব। লিখার পর কি করব, আমরা টেবুলার ছকে যাব। আগেই যদি টেবুলার ছকে যাই তাহলে ধরে নাও তোমার দ্বারায় হবে না, কারণ তুমি এখনও শিশু এই অধ্যায়ে। তাহলে আমরা প্রথম তারিখে জাবেদাটা করে ফেলি। বলেছে নগদে 1,50,000, আসবাবপত্র 20, ঋণ 10। তাহলে ওই জাবেদা দিলাম, নগদ 1,60,000, আসবাবপত্র 20, ঋণ 10, মূলধন হিসাব 1,70,000। কারণ আমরা জানি নগদে নিচে 1,50,000 এবং ঋণ হিসাবে ওখানে আরও 10 লক্ষ টাকা 10,000 টাকা বেশি হবে, এই কারণে 1,60,000 টাকা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আর জাবেদা নিয়ে আমরা অলরেডি কথাই বলেছি, তোমরা সেগুলো দেখে নিবে, এক কথায় শেষ। এখন 2 তারিখের জাবেদা কি? ধারে সেবা প্রদান। আমরা জানি এর জাবেদা কি? ধারে দিলে সেটা হয় প্রাপ্য, আর সেবা আয় যেহেতু সেবা হিসেব হবে ক্রেডিট। ওকে, এবার কি? সাপ্লাইজ। তাহলে সাপ্লাইজ হিসাব ডেবিট, প্রদান হিসাব ক্রেডিট। আমরা জানি সাপ্লাইজ ক্রয় করছে, একই জিনিস। তারপর কি? ভাড়া প্রদান। ভাড়া প্রদান করলে এটা একটা ব্যয়, ব্যয় হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপর কি? ঋণ পরিশোধ। এই যে ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর এই যে ঋণ সংক্রান্ত যত জাবেদা আছে সবগুলো আলোচনা করেছি, ভাড়া প্রদান সংক্রান্ত যত জাবেদা আছে সব আলোচনা করেছি, সম্পদ সংক্রান্ত যত জাবেদা আছে সব আলোচনা আমি করেছি, ক্রয় বিক্রয় উত্তোলন এরকম সকল বিষয় আমরা আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবা। আমরা প্রথম কাজ আমাদের, আমরা এই জাবেদাগুলো দিয়ে নিব। জাবেদাগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের কাজ কি? খুবই মনোযোগ দাও এই জায়গাটায়। আমরা এই জাবেদাগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সম্পদ কয়টা আছে, দায় কয়টা আছে। সম্পদ কয়টা আছে, দায় কয়টা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি নগদ হলো একটা সম্পদ, তার মানে এখানে আমরা একটা পেয়ে গেছি, নগদ হলো একটা সম্পদ। এরপর দেখতে পাচ্ছি আসবাবপত্র একটা সম্পদ, আবার দেখতে পাচ্ছি ঋণ হলো একটা দায়, আবার দেখতে পাচ্ছি মূলধন হলো মালিকানা সত্ত্বের অংশ। তার মানে এখানেই আমরা 4টা পেয়ে যাচ্ছি, 2টা সম্পদ, 2টা দায়ের দিকে। এরপর দেখো, আমরা দেখতে পাচ্ছি প্রাপ্য হিসেবে একটা সম্পদ, সেবা আয় হিসাবটা তো আয়। এই আয়টা কোথায় যাবে একটু পরেই আমি বলবো। এরপর আমরা দেখতে পাচ্ছি সাপ্লাইজ। সাপ্লাইজটা আমাদের কি? ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। এরপর কি এসে? প্রদায়, এটা হলো আমাদের দায়। এরপর কি? ভাড়া খরচ। এরপর কি? নগদান হিসাব, নগদটা আমাদের কি? সম্পদ। এরপর ঋণ, এরপর নগদান।
এখন দেখেন তাহলে এদিকে কয়টা বসবে, এদিকে কয়টা বসবে, এগুলো আপনি কিভাবে খুঁজে বাহির করবেন? খুবই মনোযোগ দিতে হবে। আমরা সর্বপ্রথম একটা ছক দিয়ে নেব। প্রথমে এই তারিখ, সম্পদ, দায় এগুলো দিয়ে নিব। এই যে মাঝের যে দাগগুলো আছে, মাঝের যে দাগগুলো আছে, কলামগুলো আছে, এই কলামগুলো আমরা আগে দেব না। কেন দিবে না আমি তোমাদেরকে বলতেছি। দেখো এখন আমরা যদি সম্পদের পাশে কয়টা আসবে এটা যদি আমরা বাহির করতে চাই তাহলে তো জাবেদা লাগবেই। জাবেদা করার পর এখন আমরা এগুলো বাহির করব। দেখো নগদ আছে, এটা একটা সম্পদ, তাহলে আমরা এখানে প্রথমে নগদ লিখে ফেলি। নগদ আমরা লিখে ফেলি, নগদ লিখে ফেললাম। এরপর আসবাবপত্র আছে, তাহলে আমরা আসবাবপত্র লিখে ফেলি, আসবাবপত্র লিখে ফেললাম। এরপর কি আছে? ঋণ। ঋণটা কি? দায়, তাহলে দায়টা আমরা দায়ের ঘরে লিখে ফেলি, ঋণ। এরপর কি? মূলধন। মূলধনটা আমরা জানি মালিকানা সত্ত্বের ওখানে অংশ, তার মানে আমরা মালিকানা সত্ত্বে লিখে ফেলি, মালিকানা সত্ত্ব। এরপর কি? প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবটা হলো একটা সম্পদ, তাহলে আমরা এখানে প্রাপ্য হিসাব লিখে ফেলি, প্রাপ্য হিসাব। এরপর কি? সেবা আয়। সেবা আয়টা কোথায় যায় আমরা একটু পরে আলোচনা করব। সাপ্লাইজ, প্রদায় হিসাব। প্রদায় হিসাবটা কোথায় যাবে? প্রদায় হিসাব নিজেই একটা দায়, এই কারণে আমাদেরকে এখানে প্রদায় হিসাব লিখতে হবে, প্রদায় হিসাব। এরপর কি? ভাড়া খরচ। ভাড়া খরচ কোথায় যায় এটা আমরা একটু পরে আলোচনা করব। নগদান হিসাব আছে নিচে, পরে ঋণ হিসাব। দেখো এখানে কি আছে? নগদান হিসাব। তাহলে এখানে যেহেতু আসে কি? নগদান হিসাব। নগদান হিসাব তো আমরা অলরেডি একটা লিখেই ফেলেছি, এই কারণে আর লিখা যাবে না। এরপর কি? ঋণ হিসাব আছে। দেখো তো ঋণ লিখছি কি না? এই যে ঋণ লিখেছি, তাহলে তখন তো আর ঋণ লিখার আর কোনো প্রয়োজন হয় না। এরপর নগদান হিসাব, এটা মনে হয় দেখা যাচ্ছে না নিচের এন্ট্রিটা। দেখো নগদান হিসাব তো আমরা লিখেই ফেলেছি। ঋণ পরিশোধে যাবে, দেখি ঋণ যদি পরিশোধ করে দেয় আমাদের টাকা কমে, যেহেতু টাকা কমে এই কারণে নগদান হিসাব ডেবিট, ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? কি পরিশোধ করছে? ঋণ, এই কারণে ঋণ হিসাব ডেবিট। যাবে দ্বারা দেখে নিবা। এখন আসো কোন চকে কি বসবে এটা বুঝলাম। এখন এখানে আমাদের আর একটা কি বলেছিলাম যে সাপ্লাই। এই সাপ্লাইটা আমি বলেছিলাম ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, তার মানে এখানে আমরা সাপ্লাইজ লিখলাম, সাপ্লাইজ। ওকে, সাপ্লাইজটা আমরা এখানে লিখে দিলাম। তাহলে এখন আমরা কি করব? ম্যাথ শুরু করে দেব। ম্যাথ একেবারেই ইজি, জাস্ট একটু খালি 2 মিনিট আমাকে সময় দাও, তোমাকে আমি পুরো ম্যাথটাই শিখাই দিচ্ছি। এখানে একটু মনোযোগ দাও, এখানে একদম মনোযোগ দাও, একদম সর্বোচ্চ লেভেলের এই মুহূর্তে মনোযোগ লাগবে। এ ইকুয়াল এল প্লাস ওই, এ ইকুয়াল এল প্লাস ওই। দেখো এ একটা পাশ, ওই আর একটা পাশ, এ একটা পাশ, ওই আর একটা পাশ। 100% মনোযোগ দিতে হবে যে এ একটা পাশ, ও এল প্লাস ওই আর একটা পাশ। এর পাশে যদি প্লাস হয় তাহলে ওইর পাশেও প্লাস হবে, এর পাশে যদি মাইনাস হয় ওইর পাশেও মাইনাস হবে। বুঝতে পারলা কি বলেছি? এখানে দুইটা পাশ আছে, সমান সমানের এই দিকে একটা পাশ এবং এরা দুইজন মিলে একটা পাশ। তাহলে এই পাশে যদি যোগ হয় একটা জিনিস, এদিকেও যোগ হবে। সমান সমানের এই দিকে যদি একটা জিনিস বিয়োগ হয়, সমান সমানের এই দিকেও বিয়োগ হবে। আবার শুনো, যদি এই দিকে বৃদ্ধি পায় এদিকেও বৃদ্ধি পাবে, এই দিকে হ্রাস পালে এই দিকেও হ্রাস পাবে। এতটুকু আশা রাখছি তোমাদের ক্লিয়ার। আবারও বলি, এখানে দুইটা পাশ আছে, এ ইকুয়াল এল প্লাস ওই। এই এল প্লাস ওই পুরোটাই মিলে একটা পাশ এবং এ একাই 100, এ একাই একটা পাশ। তাহলে এ যদি বৃদ্ধি পায় এই দুইটার মধ্যে যে কোনো একটা বা দুইটাই বৃদ্ধি পাবে। এ যদি হ্রাস পায় এদিকের মধ্যে দুইটা অথবা একটা হ্রাস পাবে। কোনটা মানে এদিকে গেলেই হয়েছে এক কথায়, মানে এদিকে বাড়লেই এদিকে বাড়বে, এদিকে কমলে এদিকে কমবে, অথবা এদিকে বাড়লে এদিকে বাড়বে, এদিকে কমলে এদিকে কমবে। মোদ্দা কথা হলো এটা। ওকে, এবার আর একটা প্রসেস মনে রাখো। আমরা একটা প্রসেস শেষ করলাম, এবার আর একটা প্রসেস মনে রাখো। আর একটা প্রসেস কি? খুবই মনোযোগ দিতে হবে। যদি এক পাশে পরিবর্তন হয়, ধরে নাও এর এখানে একটা জিনিস যোগ হয়েছে, যদি এর পাশেই বসাইতে হয় তাহলে সেটা অবশ্যই বিয়োগ হবে। খুব মনোযোগ দিতে হবে, যদি এর পাশে একটা যোগ হয়, এর পাশেই আবার যদি একটা জিনিস বসাইতে হয় তাহলে সেটা বিয়োগ হবে। বুঝতে পারলা? কিভাবে হয় ওটা আমি দেখাবো। আবার এই এল প্লাস ওই, এটা তো একটা পাশ, এই পাশে যদি একটা জিনিস যোগ হয় আর একটা জিনিস যদি এই পাশে বসতে হয় তাহলে সেটা বিয়োগ হবে।
আবার শোনো, এই পাশেই যদি একটা জিনিস বসতে হয়, একটা জিনিস যদি বিয়োগ হয়, এই পাশে আর একটা জিনিস বসলে সেটা কী হবে? যেহেতু একটা বিয়োগ হয়েছে আর একটা অবশ্যই যোগ হবে। বুঝতে পাইলা? তার মানে এতক্ষণ থেকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি এই পাশে বৃদ্ধি পায় এ পাশে বৃদ্ধি পাবে, এই পাশে হ্রাস পেলে এ পাশেও হ্রাস পাবে। ক্লিয়ার? এটা একটা প্রসেস। তোমাকে আমি এতক্ষণ থেকে এটা বোঝানোর চেষ্টা করতেছি, এই পাশে বৃদ্ধি পেলে এ পাশে বৃদ্ধি পাবে, এই পাশে হ্রাস পেলে এই পাশে হ্রাস পাবে। আর একটা কথা বলেছি, যদি এক পাশে পরিবর্তন হয়, এক পাশে যদি এ বৃদ্ধি পায় এবং এ হ্রাস পায়, তখন কি হবে? একটা যোগ হবে একটা বিয়োগ হবে, একটা যোগ হবে একটা বিয়োগ হবে। আবার এই পাশেই যদি শুধু কম বেশি হয়, একটা যোগ হবে একটা বিয়োগ হবে, একটা বিয়োগ হবে অথবা একটা যোগ হবে। একই জিনিস দুইটা হবে না। ধরে নাও এই দিকে একটা যোগ করেছো, এই দিকে বিয়োগ হবে, বিষয়টা এমন কখনোই হবে না। যদি দুই দিক থেকে কানেকশন হয়, যদি এই দিক এবং এই দিক দুই দিক থেকেই কানেকশন হয়, তাহলে কি এই দিক থেকেও যদি যোগ হয় এদিকেও যোগ হবে, কখনোই এদিকে বিয়োগ হবে না। জীবন উল্টে গেলেও, পৃথিবী উল্টে গেলেও এদিকে বিয়োগ হবে না। আবার যদি এই দিকে যোগ হয়, যদি এই দিকে, তাহলে কি হবে? অবশ্যই যোগ হবে, বিয়োগ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতটুকু যদি মাথায় ঢোকে, আমি আর একবার বলেই ক্লাসটা শুরু করে দেব। এদিকে বাড়লে সমান সমানের এই দিকে, বাম দিকে বাড়লে সমান সমানের ডান দিকে বাড়তে হবে। কোনটা বাড়বে সেটা পরের বিষয়। আবার যদি সমান সমানের ডান দিকে যদি বাড়ে, তাহলে বাম দিকে বাড়বে। এক নম্বর প্রসেস। দুই নম্বর প্রসেস কি? দুই নম্বর প্রসেস হচ্ছে, যদি এক পাশে পরিবর্তন হয়, এর এদিকে ধরে নাও একটা জিনিস যোগ হয়েছে, আবার আর একটা জিনিস এর ওই দিকেই বসবে, তাহলে সেটা বিয়োগ হবে। আবার যদি এই দিকে ধরে নাও এই দিকে একটা জিনিস বিয়োগ হয়েছে, ওই দিকেই আর একটা জিনিস বসবে, তখন কি হবে? যোগ হবে। যদি এরপরেও মাথায় না ঢুকে, তাহলে একদম ম্যাথে দেখো, তুমি ম্যাথ দেখলে আশা রাখছি বুঝে যাবা। তাহলে দেখো, আমরা এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, যে এই এর মধ্যে কি যায়, এ জিনিসটা কি। আশা রাখছি এগুলো তোমরা জানো। এতে হলো অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ। আমরা জানি এই যে সম্পদগুলো আছে, সম্পদের নাম আমরা লিখেছি। একই সম্পদের নাম যদি একাধিকবার থাকে, সেটা কিন্তু আমরা নেইনি। দেখো, এই যে এখানে নগদ হিসাব ডেবিট ছিল, এবং এই যে নগদ হিসাব ক্রেডিট, আরও নিচে একটা নগদ হিসাব ক্রেডিট আছে, আমরা কিন্তু একটা নগদ লিখেছি। একাধিক যদি আমাদের সম্পদের নাম লেখা থাকে, তাহলে আমরা শুধু একটা সম্পদের নাম লিখব। বোঝা গেছে? তাহলে এবার আসে এল থেকে লাইবিলিটিস। এই যে লাইবিলিটিস এদিকে বসে, লাইবিলিটিস মানে দায়, আমরা চিনি ঋণ, প্রদায় হিসাব, এগুলোকে লাইবিলিটিস। এবার দেখো, ওই মানে কি? অনার্স সিকিউরিটি। এই অনার্স সিকিউরিটির মধ্যে কি কি যায়, একটু মনোযোগ দাও। সব থেকে বেশি ভুল যে স্টুডেন্টেরা করে, একটু মনোযোগ দাও। সব থেকে বেশি ভুল যেখানে স্টুডেন্টেরা করে, এখানে একটু মনোযোগ দাও। এই ওইর মধ্যে কি কি যায়? যদি ওইর মধ্যে ব্যয় আসে, তাহলে সেটা অবশ্যই বিয়োগ হবে। ওইর মধ্যে আয় আসে, তাহলে সেটা অবশ্যই যোগ হবে। ওইর মধ্যে উত্তোলন আসলে সেটা বিয়োগ হবে। আবারও বলি, মালিকানা সত্ত্বের মধ্যে তিনটা জিনিস অন্তর্ভুক্ত হয়। একটা আয়, ব্যয়, উত্তোলন। এই তিনটা কি কি? তিনটা মালিকানা সত্ত্বের মধ্যে তিনটা জিনিস কি কি যায়? আয়, ব্যয়, উত্তোলন। মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত কি কি? আয়, ব্যয়, উত্তোলন। বোঝা গেছে? এবার যদি আমাদের ব্যয় থাকে কোথাও, যদি ব্যয় থাকে, তাহলে কি হবে বলো তো? ব্যয়টা অবশ্যই মালিকানা সত্ত্ব থেকে বাদ যাবে, অন্য কোথাও থেকেও বাদ যাবে না। আবারও শোনো, ভুল করবে এই জায়গায়, ভুল করার ফাঁদে এইটা। তোমাকে ব্যয় দিবে, আয় দেবে এবং উত্তোলন দিয়ে তোমাকে আটকাই দিবে। কারণ তোমার তো ব্যয়ের কোনো ঘর নাই। কোনো ঘর আছে? ব্যয় নামে কোনো ঘর আছে? কোনো ঘর নাই। যেমন নগদ, এই যেখানে নগদ কথা আছে, নগদের ঘরে টাকাটা আমরা বসাই দেবো। কিন্তু ব্যয় নামে যে কোনো ঘর নাই, তখন তুমি ফাঁসে যাবে যে আসলে টাকা বসাবো কই। তখন এটা আমরা জানি কোথায় যায়? মালিকানা সত্ত্বের মধ্যে। কি হবে? বিয়োগ হবে। আয়টা কোথায় যায়? আয়ের কোনো কলাম নাই, আয়টা কোথায় যাবে? মালিকানা সত্ত্বের মধ্যে। কি হবে? যোগ হবে। উত্তোলনটা কোথায় যায়? মালিকানা সত্ত্বের মধ্যে। কি হবে? বিয়োগ হবে। বুঝতে পারলেন? যদি এবার বুঝে থাকেন, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম আমাদের যে জাবেদাটা আছে, এই জাবেদার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, নগদান হিসাব 1,60,000। তাহলে এই যে নগদ আছে 1,60,000 টাকা, আমরা লিখে নিলাম 1,60,000। 1,60,000। আসবাবপত্র হিসাব 20,000, আমরা আসবাবপত্রের ঘরে 20,000 টাকা লিখে নিলাম। 20,000 টাকা লিখে নিলাম। ঋণ হিসাব 10,000, ঋণের দিকে 10,000 লিখে নিলাম। মূলধন হিসাব 1,70,000, তাহলে এইদিকে আমরা 1,70,000 লিখে নিলাম মূলধন হিসাবে, বা মালিকানা সত্ত্বের এখানে 1,70,000
70,000 আমি লিখে নিলাম। ওকে, মূলধন হিসাবে। এতটুকু বুঝছেন? এই এন্ট্রি না বুঝার কিছু নেই। নগদের টাকা আছে, নগদে বসাইলাম। আসবাবপত্রের টাকা আছে, আসবাবপত্রে বসাইলাম। ঋণের টাকা আছে, ঋণে বসাইলাম। মূলধনের টাকা আছে, মূলধনে বসাইলাম। কোনো ঝামেলা, কোনো প্রকার ঝামেলা নাই প্রথম এন্ট্রিটায়। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে এই লাইনটা কি ঠিক আছে কি নাই? আমরা যে ম্যাথটা করলাম, একটা এন্ট্রি যে আমরা এই ম্যাথে স্থাপন করলাম, ঠিক আছে কি না? ঠিক বেঠিক দেখার একটা প্রুফ হইলো, দেখো এখানে সমান আছে, সমান সমানের ডান পাশ মানে এই সমান সমানের এই দিকে মানে এ, এটা পুরোটাই কিন্তু এর ঘর। তাহলে এর এদিকেও যত টাকা হবে, এই এল প্লাস ওই, এই যে এল প্লাস ওই, এই এল প্লাস ওইর দিকেও অত টাকা হবে। দেখি একটু প্রুফ করে। 1,60,000 আর 20 কত হয়? 1,80,000। 1,70,000 আর 10 কত হয়? 1,80,000। দুই পাশে টাকাটা সেম সেম আছে, ব্যালেন্স আছে। এবার আসো পরেরটা, প্রাপ্য হিসাব, সেবা হিসাব, মানে 2 নম্বর জাবেদাটা, প্রাপ্য হিসাব, সেবা হিসাব। এগুলো করতে গেলে জাবেদার বিকল্প নাই। জাবেদাগুলো না লিখেও কিভাবে মনে মনে করা যায় ওটাও আমরা দেখব। জাবেদা না লিখে কিভাবে মনে মনে করা যায় ওটা আমরা দেখব। কিন্তু প্রথম যারা একদম বিগিনার আছো তাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো এরকম করে সুন্দর করে লিখে 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 করার জন্য, তা না হলে তুমি ভুল করবা। ঠিক আছে, এটা পাওয়ার পূর্ব শর্তে কি? জাবেদা জানতে হবে। দেখো, প্রাপ্য হিসাব 25,000, সেবা হিসাব 25,000। এখন প্রাপ্য হিসাবটা কি? সম্পদ। তাহলে 25,000 আমরা এখানে লিখে দিলাম। প্রথমটা 1 তারিখ, এটা চলে গেল। পরেরটা কত? 2 তারিখ, আমরা 2 তারিখ দিলাম। প্রাপ্য হিসাব 25,000, তাহলে প্রাপ্য হিসাবের ঘর কোনটা? এই যে এটা। তাহলে 25,000 আমরা লিখে দিলাম, লিখলাম প্রাপ্য হিসাব। এবং কি? সেবা হিসাব ক্রেডিট 25,000। আমরা জানি সেবা আয় হিসাবের কি এখানে কোনো ঘর আছে? দেখেন তো, একটু ভালো মতন তাকান তাকান, কোনো ঘর আছে? নাই। তাহলে সেবা আয় হিসাবে 25,000 টাকা যাবে কই? এতক্ষণ থেকে চিল্লাই চিল্লাই বললাম যে আয় যদি আমাদের থাকে সেটা মূলধনের সাথে যোগ হয় বা মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়, ওই সাথে যোগ হয়। তাহলে যেহেতু আমাদের সেবা আয় আছে, তাহলে এই 25,000 টাকা আমাদের কি হবে? এখানে যোগ হয়ে যাবে। ভাইয়া আবার বুঝান। আপনি যতক্ষণ থেকে বললেন এই দিকে বাড়লে এই দিকে বাড়ে, এদিকে কমলে এদিকে কমে, কিন্তু সেই বিষয় তো বলতেছেন না। বলবো, ওয়েট করতে হবে। ওই বিষয়টাও বলবো, তবে আমি তোমাকে আগে একদম সাদা মাটা শেখাচ্ছি যে আসলে এগুলো কোনো ঘটনা ছাড়াই ঘটে যাচ্ছে। এই যে প্রাপ্য হিসাবটা একটা সম্পদ, প্রাপ্য হিসাবে ঘরে 25,000। সেবা আয়টা হলো কোথায় যায় বলো তো? মালিকানা সত্ত্বের অংশ। আমরা লিখেছিলাম মালিকানা সত্ত্বের অংশ। তাহলে সেবা আয়টা যেহেতু মালিকানা সত্ত্বের অংশ, সেই কারণে আমাদের এখানে যোগ হবে। এখন এই সেবা আয় না বলে যদি আমাদের বিক্রয় 25,000 বলা থাকতো, বিক্রয় 25,000 বলা থাকতো, তখন কি হইতো? বিক্রয় করলেও আমাদের আয় হয়, বিক্রয় করলেও আমাদের আয় হয়। তার মানে ঠিক এই বিক্রয়ের টাকাটাও এখানে ঢুকতো। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখন ভাইয়া যে এতক্ষণ যে দুইটা এন্ট্রি শিখালেন, এবার ওইটাই শিখান যে এদিকে বাড়লে ওদিকে, এদিকে বাড়লে এদিকে কমলে ওদিকে কমে। দেখো, প্রথম দুইটা সম্পদ, সম্পদের টাকা লিখে নিলাম। তাহলে আমি বলেছিলাম সম্পদের টাকা যেহেতু লিখে নিলাম, সম্পদ দুটো কি প্লাস অবস্থায় আছে না মাইনাস অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে। যেহেতু এই দুটো প্লাস অবস্থায় আছে, এখানে কি আর কোনো সম্পদ হিসাব ডেবিট আছে? নাই। যেহেতু নাই, যেহেতু আমাদের সম্পদ হিসাব আর ডেবিট নেই, ওই দুটো আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আর কি ক্রেডিট আছে, তার মানে এখন ক্রেডিট পাশে যা বসবে সে দুটো অবশ্যই প্লাস হবে। দেখেন এই দুটো প্লাস অবস্থায় বসছে, মাইনাস আমরা দেই নেই। ব্র্যাকেটে রাখলে তখন মাইনাস হইতো, ব্র্যাকেটে আমরা রাখিনি। পরেরটা দেখেন, প্রাপ্য হিসাব 25,000, প্রাপ্য হিসাব 25,000 লিখেছি। এটা যেহেতু যোগ হয়েছে, এটা যেহেতু যোগ হয়েছে, এই দিকে যদি এখন আমাদেরকে একটা বসাইতে হয় সেটা যোগ হবে। দেখেন এই যে যোগ হয়েছে 25,000। এই সেবা আয় হিসাবটার দিকে আমরা তো বিয়োগও করে দিতে পাইতাম, কেন বিয়োগ করিনি? কোশ্চেন আসতে পারে আমরা কেন বিয়োগ করিনি। আচ্ছা, আয় হলে কি কেউ কি কোনোদিন বিয়োগ করে? তোমার ধরেন একটা ব্যবসা আছে, সেই ব্যবসায় তুমি 50,000 টাকা বিক্রি করে দিছো, বিক্রি করে দেওয়ার ফলে কিছু টাকা পাইছো, ওই টাকা কি নিজের ইয়ে থেকে বিয়োগ করে দেওয়া যাবে? নিজের তহবিল থেকে? কেন বিয়োগ করবো? এছাড়াও যদি তুমি একদম অটো বুদ্ধি দিয়ে বুঝতে চাও যে এদিকে বাড়লেও এদিকে বাড়ে, আমরা জানি প্রাপ্য হিসাবে সম্পদ, সম্পদ বাড়ছে, এদিকে যদি বাড়ে তাহলে অবশ্যই এদিকে বাড়বে। আমরা জানি কি সেবা আয়টা কোথায় যায়? মালিকানা সত্ত্বের ঘরে। যেহেতু ওটা আয় মালিকানা সত্ত্বের ঘরে যায়, এটা এখন যোগ হবে না বিয়োগ হবে? যেহেতু এটা যোগ হয়েছে এই কারণে এটা যোগ হবে। যদি এটা বিয়োগ হতো তাহলে এটাও বিয়োগ হতো। সামনে আছে এরকম, আসেন সাপ্লাইজ হিসাব, প্রদায় হিসাব, সাপ্লাইজ হিসাব, প্রদায় হিসাব। তাহলে একটু দেখেন তো, সাপ্লাইজ হিসাব, প্রদায় হিসাব। তাহলে সাপ্লাইজ কত? 2,000। তাহলে সাপ্লাইজ কত? এটা কত তারিখ? 5 তারিখ। সাপ্লাইজ 2,000 লিখলাম, 2,000।
সাপ্লাই যেহেতু আমাদের এখানে 2000 ডেবিট হয়েছে, সাপ্লাই যেহেতু আমাদের এখানে 2000 ডেবিট হয়েছে মানে কি এখানে আমাদের 2000 যোগের পাশে বসে, এটা কি যোগ হয়েছে না, এটাকে আমি ব্র্যাকেটে রেখে দিছি, ব্র্যাকেটে তো আমি রেখে দিই নাই। সাপ্লাই যেহেতু এখানে আমি 2000 যোগ অবস্থায় লিখেছি, তার মানে এই প্রদায় হিসাব গেল কই, সাপ্লাই হিসাব প্রদায় হিসাব, এই প্রদায় হিসাব যে আমাদের 2000 বসবে এটা অবশ্যই এদিকে কী হবে যোগ অবস্থায় বসবে, যেহেতু এটা যোগ হয়েছে এই কারণে এটাও যোগ। তাহলে প্রদায় হিসাবের ঘর আছে কি না, এই যা আছে, তাহলে এখানে ওই 2000 টাকা যোগ অবস্থায় বসবে। আমি বলেছিলাম কি যে এই পাশে যোগ হলে এই পাশেও যোগ হয়, দেখেন সাপ্লাইসটা যেহেতু যোগ অবস্থায় আছে, প্রদায় হিসেবের ঘরে প্রদায় হিসেবের টাকা বসাইলাম, এটাও যোগ অবস্থায় বসছে। কেন বিয়োগ হলো না, কারণ এটা যে বিয়োগ হয়নি এই কারণে এটাও বিয়োগ হলো না। বুঝতে পাইলেন? এবার আসেন, এটা শেষ। এরপর একটা ভাড়া খরচ হিসাব নগদান হিসাব, এই যে আবার আসেন ভাড়া খরচ হিসাব নগদান হিসাব। আচ্ছা এই ভাড়া খরচ করলে কি হয়, ব্যয় হয়। আচ্ছা ব্যয়টা কোথায় যায় বলেন তো, খরচটা কিন্তু ব্যয়, আর যদি আপনি খরচ করে ফেলেন তাহলে সেটা কি হয়ে যাবে, ব্যয় হয়ে যাবে। যেহেতু ব্যয় হয়ে যায়, ব্যয় হলে কি হয়, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়, যেহেতু ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়, তাহলে কি হবে, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব থেকে 16 নম্বরটা বিয়োগ হয়ে যাবে। মালিকানা সত্ত্বের ঘর থেকে কত টাকা বিয়োগ হবে, 2000 লিখলাম, এই যে 2000 লিখলাম, 2000 টাকা আমাদের বিয়োগ হয়ে যাবে মালিকানা সত্ত্বের ঘর থেকে। কেন বিয়োগ হলো, যেহেতু ব্যয় হলে বিয়োগ হয়, ভাড়া খরচটা হলো একটা ব্যয়, এই কারণে বিয়োগ হয়েছে। এখন কি হবে, এইটা যেহেতু আমাদের ব্যয় হয়েছে বিয়োগ হয়েছে, তাহলে এখন কি হবে, আমাদের নগদান হিসাব আছে, তাহলে নগদান হিসাবের রুমে টাকাটা কি হবে, এদিকে চোখ বন্ধ করে আমরা বিয়োগ করে দেব, চোখ বন্ধ করে আমরা বিয়োগ করে দেব। এটা যেহেতু বিয়োগ হয়েছে তাহলে এটাও বিয়োগ হবে, ঠিক আছে, আলাদা আলাদা সম্পর্ক, একই সম্পর্ক। তাহলে এবার পরেরটা দেখো, ঋণ হিসাব নগদান হিসাব। ঋণ করলে কি হয়, দায় হয়, তার মানে আমরা ঋণের ঘরে 5000 টাকা লিখলাম, ঋণের ঘরে 5000 টাকা লিখলাম, তাহলে নগদের ঘরে আবার 5000 টাকা লিখে দেই, কারণ আমরা জানি এই দিকেও যেহেতু যোগ অবস্থায়, তার মানে এদিকেও যোগ অবস্থায়। এটা কত নাম্বার, 31 নাম্বার। 31 নাম্বারে যাবে দেখি ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ঋণ যেহেতু নিছে, ঋণ নিলে দায় বাড়ে, দায় বাড়লে এই যে দায় বেড়ে গেছে, তাহলে এদিকে যদি বাড়ে, নগদান হিসাব যেহেতু ক্রেডিট, তাহলে এই যে নগদানটাও অবশ্যই বেড়ে যাবে। বুঝতে পারলেন? ও সরি কি, ঋণ পরিশোধ করলে কি হয়, দায় কমে, যেহেতু ঋণ পরিশোধ করলে দায় কমে যায়, তাহলে এটা অবশ্যই কি হবে, ব্র্যাকেটে দিতে হবে। ঋণ পরিশোধ করছে, আমি মনে করছিলাম গ্রহণ, যেহেতু পরিশোধ করে দিচ্ছে, পরিশোধ করলে আমাদের দায় কমে, এই যে ব্র্যাকেট অবস্থায়, এটা যেহেতু ব্র্যাকেট অবস্থায়, তাহলে এটা অবশ্যই ব্র্যাকেট অবস্থায় যাবে। মানে বিষয় হচ্ছে যে আপনি যদি যে কোনো এক পাশ খুঁজে পান যে এটা বিয়োগ হয়েছে, তার মানে ধরে নেবেন ওটা যোগ, অথবা যদি বুঝে তার মানে ধরে নেবেন ওটাও বিয়োগ। যদি কোনোভাবে বুঝে যান যে এই দিকে বিয়োগ হয়েছে, তার মানে সামান্য এই দিকেও বিয়োগ হবে। আশা রাখছি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।